হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের উপরে 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে থাকবে এই প্রশ্ন রিলেটেড বিভিন্ন নোটস, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। তোমরা এভাবে প্রশ্নগুলো মুখস্থ করো, তাহলে দেখবে জিকে তে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে এবং আপকামিং যেসব এক্সাম আছে তোমরা সেগুলো ক্র্যাক করার জন্য পুরোপুরি নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারবে। তাহলে শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? বলের পরিমাণ, বলের সংজ্ঞা, বলের ক্রিয়া, না ঘর্ষণ বল? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণের সংজ্ঞাটি পাওয়া যায়। স্যার আইজ্যাক নিউটন বস্তুর গতি সংক্রান্ত তিনটি সূত্র আবিষ্কার করেন। দেখে নাও, যেসব আমি প্রশ্নগুলো আলোচনা করব প্রত্যেকটি ইম্পর্টেন্ট। আমি সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের সঙ্গে সেগুলো আলোচনা করে দেব। তোমরা ভালো করে এগুলো মুখস্থ করে নেবে এবং ভিডিও শেষে আমি পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যাবে এবং পিডিএফটি রেগুলার সংগ্রহ করে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। তাহলে স্যার আইজ্যাক নিউটন বস্তুর গতি সংক্রান্ত তিনটি সূত্র আবিষ্কার করেন। এবার দেখে নাও যে এই তিনটে যে সূত্র আছে সেগুলো তিনি কোথায় প্রস্তাবনা করেন। 1687 সালে তিনি এই সূত্র তিনটি তার বিখ্যাত পুস্তক প্রিন্সিপিয়া নামক একটি পুস্তকটিতে আলোচনা করেন। প্রথম সূত্র, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে ও গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় চলবে। এটা হলো নিউটনের প্রথম গতিসূত্র। এবার দেখো দ্বিতীয় গতিসূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হলো তৃতীয় সূত্র। এবার দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? এইগুলোই পরীক্ষাতে আসে। তার মানে প্রথম গতিসূত্র, দ্বিতীয়, তৃতীয়, এই সূত্রগুলি থেকে কি সম্বন্ধে আমরা জানতে পারি? প্রথম গতিসূত্র থেকে জানতে পারি বল ও জাড্যের সংজ্ঞা, দ্বিতীয়টি থেকে জানতে পারি বলের পরিমাপ ও ভরবেগের ধারণা, আর তৃতীয় গতিসূত্র থেকে জানা যায় রকেট উৎক্ষেপণ। পরের প্রশ্ন, বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার, ব্যারোমিটার, ম্যানোমিটার, না সিসমোমিটার? বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। এবার দেখে নাও বিভিন্ন পরিমাপক যন্ত্রগুলির নাম। ল্যাক্টোমিটার, ল্যাক্টোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? দুধের আপেক্ষিক ঘনত্ব। ম্যানোমিটার, গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করা হয়। ভোল্টামিটার, তড়িতের বিভব প্রভেদ। ক্রেস্কোগ্রাফ, এইটার দ্বারা পরিমাপ করা হয় উদ্ভিদের বৃদ্ধি। অ্যামমিটার, তড়িৎ প্রবাহ মাপা হয়। অ্যানিমোমিটার, বায়ুর শক্তি ও গতিবেগ পরিমাপ করার যন্ত্র। হাইড্রোমিটার, এর সাহায্যে আমরা তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে পারি। ক্যালোরিমিটার, তাপ পরিমাপক যন্ত্র। অবলোহিত বর্ণালী বোলোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। পাইরোমিটার, উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। হাইগ্রোমিটার, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। গ্যালভ্যানোমিটার, তড়িৎ প্রবাহের পরিমাণ মাপার যন্ত্র। রেন গেজের মাধ্যমে আমরা বৃষ্টিপাত পরিমাপ করতে পারি। ভিস্কোমিটার, সান্দ্রতা পরিমাপ করা হয়। ক্রনোমিটার, নির্ভুল সময় মাপার ঘড়ি। সেক্সট্যান্ট কি? দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করার একটি যন্ত্র। অডিওমিটার, শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র। আর স্পিগমোম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপক যন্ত্র। এই প্রত্যেকটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এগুলো সবসময় মুখস্থ করে রাখবে। প্রত্যেকটা পরীক্ষাতে এইগুলো থেকেই প্রশ্ন জিজ্ঞেস করা হয়। পরের প্রশ্ন হলো শব্দ কোন ধরনের তরঙ্গ? তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, না বেতার তরঙ্গ? শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। কঠিন মাধ্যমে এই শব্দের বেগ সব থেকে বেশি হয়। এটা তোমরা মনে রাখবে, কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। আর যদি বলা হয় আলোর বেগ সব থেকে বেশি কোনটাতে, তাহলে হয়ে যাবে শূন্য মাধ্যমে। বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের গতিবেগ বেড়ে যায়। শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোনো বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা। আর কোনো বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হলে তাকে কি বলা হয়? সুপারসনিক বেগ। মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কত তীব্রতার শব্দ? এটা হবে 65 ডেসিবেলের বেশি শব্দ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর হু নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা কত?
সেটা হলো 45 ডেসিবেল। মানুষ 20 থেকে 20,000 কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তরঙ্গ শুনতে পায়। ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? 16.6 মিটার। আলোর গতিবেগ শব্দের গতিবেগের তুলনায় অনেক বেশি। ডাক্তারদের ব্যবহৃত স্টেথোস্কোপ যন্ত্র হলো শব্দের প্রতিফলনের একটি উদাহরণ। ফাঁকা হল ঘরে কথা বললে গম গম শব্দ শোনা যায়। এটা কিসের জন্য হয়? শব্দের অনুরণনের জন্য। আর মেঘ ডাকার গুরু গুরু শব্দ কিসের জন্য হয়? শব্দের প্রতিধ্বনির জন্য। তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে রাখো, এবং তোমরা যদি চাও যে চ্যাপ্টার ধরে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তোমাদেরকে আলোচনা করে দিলে তোমাদের ভালো হয়, তাহলে পরবর্তীকালে আমি সেই ভিডিও নিয়ে আসবো। এখন তোমরা সবগুলো মিলিয়ে সেটগুলো তৈরি করে নাও, কারণ সামনে পরীক্ষা আছে এবং সামনে WBCS আছে। তোমাদের বেশি সময় হাতে নেই, তাই আমি প্রত্যেকটি থেকেই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দিচ্ছি, বাকিগুলো আমি পরবর্তীকালে করে দেব। চলে যাচ্ছি পরের প্রশ্নে। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়িতে, টর্চ লাইটে, সৌরচুল্লিতে না রেডারে? উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়িতে। আলো হলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ও তির্যক তরঙ্গ। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার, যানবাহনের আয়না, আতশ কাঁচ, রাস্তার আলোর প্রতিফলক, এগুলোতে কি দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। আর অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? সেভিং মিরর আর দন্ত চিকিৎসায় এগুলো অবতল দর্পণ ব্যবহার করা হয়। টেলিস্কোপ ও লেজার তৈরিতে পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাঁকে কোন দর্পণ থাকে? সেখানে থাকে সমতল দর্পণ। মোটর গাড়ির হেডলাইটের মিরর, এখানকার যে আয়নাটি থাকে সেটি অধিবৃত্তীয় দর্পণ। এবার দেখো লেন্স কোথায় ব্যবহার করা হয়? কোন লেন্স? দু রকম লেন্স আছে, একটা হলো উত্তল বা অভিসারী লেন্স আর অবতল বা অপসারী লেন্স। এবার দেখো বার্নিং গ্লাস রূপে ব্যবহার হয় দীর্ঘ দৃষ্টি প্রতিকারে, আর সরল ক্যামেরাতে থাকে উত্তল লেন্স। আর স্বল্প দৃষ্টি প্রতিকারে কোন লেন্স ব্যবহার করা হয়? সেটা হয়ে যাবে অবতল বা অপসারী লেন্স। পরের প্রশ্ন, মরীচিকার জন্য দায়ী কোনটি? প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না মরুভূমি? মরীচিকার জন্য দায়ী হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার দেখা যাক আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আর আমরা কি দেখতে পাই। তাহলে মরুভূমির মরীচিকা, হীরের উজ্জ্বল দেখানো, ভূষকালি মাখানো লোহার বলকে জলে ডোবালে বলটি চকচকে দেখায়, আংশিক জলপূর্ণ টেস্ট টিউব বিকারে আংশিক সেই টেস্ট টিউবটা ডোবালে বাতাসপূর্ণ নিমজ্জিত অংশটি চকচকে দেখায়, জলের বায়ুর বুদবুদ চকচকে দেখায়, পদ্ম পাতার উপর জলবিন্দুকে চকচকে দেখায়, কাঁচের জানালায় ফাটল থাকলে সেই স্থান চকচকে দেখায়। এগুলো সবই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে হয়। এবার দেখা যাক রামধনু সৃষ্টি হয় কিসের কারণে? রামধনু দুরকম কারণের জন্যই হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আর একটা হচ্ছে আলোর বিচ্ছুরণের কারণে এটি সৃষ্টি হয়। আলোর বিক্ষিপণের ফলে কি সৃষ্টি হয়? আকাশকে নীল দেখায়, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। এবার দেখো বিক্ষিপ্ত প্রতিফলন। আলোর প্রতিফলন দুই প্রকার, বিক্ষিপ্ত প্রতিফলন ও নিয়মিত প্রতিফলন। তাহলে তোমরা আলাদাভাবেও দেখে নিলে যে বিক্ষিপ্ত যদি মেনশন করে দেয় বা নিয়মিত যদি মেনশন করে দেয়, তাহলেও তোমরা এটুকে শনাক্ত করতে পারবে। রঙিন কাঁচ গুঁড়ো করলে সাদা দেখায়, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয়, বইয়ের পাতা সাদা ও খসখসে করা, ঘরের দেওয়াল, এগুলো সবই বিক্ষিপ্ত প্রতিফলনের ফলে হয়। সমতল আয়না, স্থির জল, এখানে নিয়মিত প্রতিফলন দেখা যায়। এবার দেখো আলোর প্রতিসরণের ফলে কি কি হয়? সূর্যোদয়ের কিছু আগে ও কিছু পরে সূর্যকে দেখা যায়, এবং নক্ষত্রদের ঝিকিমিকি করা, এগুলো সবই আলোর প্রতিসরণের ফলে আমরা দেখতে পাই। নেক্সট প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয়? তামা, রূপা, নাইক্রোম না টাংস্টেন? বাল্বের ফিলামেন্ট হিসাবে ব্যবহৃত হয় টাংস্টেন। এবার দেখা যাক নাইক্রোম তার কোথায় ব্যবহৃত হয়। এই বিভিন্ন বৈদ্যুতিক যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সেগুলোতে কোন তার ব্যবহার করা হয় সেগুলো আমাদের দেখে নিতে হবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। নাইক্রোম তার ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটারে, বৈদ্যুতিক ইস্ত্রিতে। এই যে নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি হয়? নিকেল, ক্রোমিয়াম, লোহা, এটাও খুবই ইম্পর্টেন্ট। বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় গ্যাস ভরা হয়,
তাহলে আমরা এর আগে দেখেছি বৈদ্যুতিক বাল্বে কোন তার ব্যবহার করা হয়, তখন হয়ে যাবে টাংস্টেন। এবং দেখো কোন গ্যাস ভরা হয়, সেটা হলো নিষ্ক্রিয় গ্যাস, সাধারণত আর্গনটা ব্যবহার করা হয়ে থাকে, কারণ এর ফলে ফিলামেন্টের বাষ্পীভবন হয় না এবং বাতিটি বেশি দিন চলে। বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? কারণ এর গলনাঙ্ক কম ও রোধ বেশি, তাই শর্ট সার্কিট, অতিরিক্ত লোড বা অন্য কোনো কারণে বাড়ির বৈদ্যুতিক লাইনে প্রবাহ মাত্রা বাড়লে ফিউজ তারটি গলে গিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ করে দেয়, ফলে বিপদের সম্ভাবনা কম থাকে। তাহলে বৈদ্যুতিক বর্তনীতে কি তার ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে ফিউজ তার। বৈদ্যুতিক ইস্ত্রি কুণ্ডলী তৈরি হয় কি দিয়ে? অভ্র দিয়ে। নিউট্রাল তারের রং কি? হালকা নীল। লাইফ তারের রং কি? বাদামি। আগে ছিল লাল, এখন হয়েছে বাদামি। আর্থ তারের রং কি? সবুজ বা হলুদ। তাহলে দেখে নিলে বিভিন্ন তারের রং, তাদের কাজগুলো কি, কোথায় ব্যবহার করা হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? রবার্ট হুক, স্নেল, বয়েল না ওয়েসি? আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন স্নেল। এবং টলেমিও আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন। এটা হয়ে যাবে, এটা যদি অপশনে থাকতো তখন তোমরা অপশন দেখে মারতে, কারণ আলোর প্রতিসরণের দুটি সূত্র, সেগুলো তোমরা দেখে নাও। মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন আইজ্যাক নিউটন। আলোর প্রতিসরণের প্রথম সূত্র আবিষ্কার করেন টলেমি, আর দ্বিতীয় সূত্র স্নেল আবিষ্কার করেন। পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। গ্যাসের তরলীকরণের সূত্র কেলভিন। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র বার্নৌলি আবিষ্কার করেন। তরল ও গ্যাসীয় পদার্থের চাপের সূত্র আবিষ্কার করেন পাস্কেল। গ্যাসের চাপের সূত্র দুটি, যখন চাপ স্থির থাকে তখন সেই সূত্রের আবিষ্কারক হলেন চার্লস, আর তাপমাত্রা স্থির থাকলে হবে বয়েল। স্থির, তরল বা গ্যাসে পদার্থের ভাসনের সূত্র কে আবিষ্কার করেন? এটা হয়ে যাবে আর্কিমিডিস। আবহাওয়ার চাপের সূত্র আবিষ্কার করেন টরিসেলি। গ্রহের গতিসূত্র আবিষ্কার করেন কেপলার। স্থির তড়িতের সূত্র কুলম্ব। পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন? রবার্ট হুক। অষ্টক সূত্র আবিষ্কার করেন নিউল্যান্ড। তড়িৎ রোধের সূত্র আবিষ্কার করেন ওহম। শক্তির নিত্যতার সূত্র আবিষ্কার করেন জুল প্রেসবার্ট। ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র কে আবিষ্কার করেন? এটা হয়ে যাবে আর্কিমিডিস। নেক্সট প্রশ্ন, এক্স রে আবিষ্কার করেন কে? ম্যাক্সওয়েল, গ্যালিলিও, অ্যারিস্টটল না রন্টজেন? এই বিভিন্ন পদ্ধতি, বৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি, তাদের আবিষ্কারকের নাম আমাদের জেনে রাখতে হবে। এবার দেখে নাও এক্স রে আবিষ্কার করেন কে? রন্টজেন। বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেন ফ্যারাডে। পারমাণবিক চুল্লি ফার্মি আবিষ্কার করেন। রেডিও করেন মার্কনি। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। বাষ্পচালিত রেল ইঞ্জিন স্টিফেনসন। টেলিভিশন জন বিয়ার্ড। টেলিফোন গ্রাহাম বেল। ট্রানজিস্টর আবিষ্কার করেন বার্ডেন ও সকলিং। পরমাণু বোমা ওপেনহাইমার। ক্যালকুলাসের জনক বা আবিষ্কারক হলেন নিউটন। বায়ু পাম্প আবিষ্কার করেন ভন গুয়েরিক। চশমা আবিষ্কার করেন স্পিনা। ব্যারোমিটার টরিসেলি। লিফট আবিষ্কার করেন ওটিস। কম্পিউটার চার্লস ব্যাবেজ। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন আলফা এডিসন। এবার দেখো পরের প্রশ্নে দেখার আগে বলে রাখি, যদি পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও বানাতে। নেক্সট প্রশ্ন দেখে নাও, কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? প্লাঙ্ক, আইনস্টাইন, রাদারফোর্ড না হাইজেনবার্গ? কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? এটার উত্তর হয়ে যাবে প্লাঙ্ক। ক্যাসকেড তত্ত্ব, এটি কে প্রদান করেন বা আবিষ্কার করেন? এটি হবে ওয়াল্টার হাইটলার ও হোমি জাহাঙ্গীর ভাবা। তাপীয় আয়ন তত্ত্ব আবিষ্কারক হলেন মেঘনাদ সাহা। পারমাণবিক তত্ত্বের আবিষ্কারক জন ডাল্টন। চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তা ওয়েবার। বোস সংখ্যায়ন তত্ত্ব সত্যেন্দ্রনাথ বসু। অনিশ্চয়তা তত্ত্ব হাইজেনবার্গ। আপেক্ষিকতাবাদ তত্ত্বের আবিষ্কারক আইনস্টাইন। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব মাইকেল ফ্যারাডে। আলোর তরঙ্গ তত্ত্বের আবিষ্কর্তা হাইগেন। নেক্সট প্রশ্ন, ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? বেকেরেল, রন্টজেন, প্লাঙ্ক না ম্যাক্সওয়েল? ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকেরেল। এবার দেখে নাও নিউক্লিয় বিভিন্ন আবিষ্কারক বা কোন কাজে লাগে সেগুলো তোমরা দেখে নাও।
ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম এই প্রত্যেকটি হলো এক একটি তেজস্ক্রিয় মৌলের নাম। তেজস্ক্রিয় মৌল তিন ভাবে হয়: আলফা বিকিরণ, বিটা বিকিরণ, গামা বিকিরণ বা গামা রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি। এবার দেখা যাক এক্স রশ্মির ব্যবহার কি। চিকিৎসা শাস্ত্রে রেডিওথেরাপিতে চোরাচালান বন্ধ করতে এই এক্স রশ্মি ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় বিকিরণগুলির মধ্যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। মানবদেহের ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে ব্যবহার হয় তেজস্ক্রিয় রেডিয়াম। থাইরয়েড চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় আয়োডিন। রক্তের ক্যান্সার ও মস্তিষ্কের টিউমার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় ফসফরাস। প্রাচীন কাঠ, পুরাতাত্ত্বিক উপাদান, প্রাণীদেহের অস্থি এইগুলি শনাক্ত করতে ব্যবহৃত হয় C14 আইসোটোপ। প্রাণীদের অস্থি এগুলো সব হ্যাঁ শনাক্ত করতে এগুলো ব্যবহার হয় C14। তেজস্ক্রিয় মৌল দুই প্রকার: নিউক্লিয় বিভাজন, ও নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় বিভাজন কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটা হবে পারমাণবিক বোমা। আর নিউক্লিয় সংযোজন হাইড্রোজেন বোমা এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? এই রাশি সম্পর্কিত প্রশ্ন পরীক্ষায় আসে খুবই, তোমাদের দেখে রাখতে হবে এগুলি। দেখো, দৈর্ঘ্য, সরণ, দূরত্ব না দ্রুতি, এদের মধ্যে থেকে ভেক্টর রাশি কোনটি? এদের মধ্যে থেকে ভেক্টর রাশি হলো সরণ। এবার দেখে নাও বিভিন্ন রাশি কয় প্রকার। রাশি হলো দুই প্রকার: স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশিগুলো কোনগুলো? দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব, উষ্ণতা, ক্ষেত্রফল, কম্পাঙ্ক, এগুলো হলো স্কেলার রাশি। এটা দেখে মনে হয় যেন খুবই সহজ, কিন্তু পরীক্ষায় যখন এগুলো আসে খুবই সমস্যায় পড়তে হয়। তাই তোমরা ভালো করে এগুলো প্রিপারেশন করে রাখবে যাতে এই ভুলগুলো তোমাদের কম হয়। ভেক্টর রাশির উদাহরণ কি? সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, ভরবেগ, ওজন এগুলো হলো ভেক্টর রাশির উদাহরণ। প্রাথমিক একক কোনগুলো? প্রাথমিক একক দৈর্ঘ্য, ভর, সময়, উচ্চতা, সরণ এগুলো হচ্ছে প্রাথমিক একক। যে এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে গঠিত হয় না সেগুলো হচ্ছে প্রাথমিক একক। আর লব্ধ একক কি? এই লব্ধ একক হলো এমন একক যেগুলো সাধারণত প্রাথমিক এককের সঙ্গে মিলিত হয়ে কাজ করে। এর উদাহরণ হলো ক্ষেত্রফল, বেগ, কার্য, আয়তন, ভরবেগ, ঘনত্ব, ভার, বল, ত্বরণ। যে রাশির দুটির কোনো একক নেই সেগুলোর নাম কি? আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, এদের কোনো একক নেই। নেক্সট প্রশ্ন হলো, যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলা হয়? ডায়নামো, রূপান্তরক, জেনারেটর না তড়িৎ মোটর? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তড়িৎ মোটর। এবার দেখো, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কে? সেটা হয়ে যাবে ডায়নামো। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এটা তো দেখলে তড়িৎ মোটর। আরেকটা কি হয়? বৈদ্যুতিক পাখা। তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক হিটার, ইস্ত্রি এগুলোর। আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় সালোক সংশ্লেষ পদ্ধতি, ফটোগ্রাফি, কাগজের উপর আলোর ক্রিয়া। রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারি। তাপ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয় প্ল্যাটিনাম তারকে উত্তপ্ত করলে তারটি উজ্জ্বল আলো বিকিরণ করে। নিউক্লিয় শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সাবমেরিন। আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয় ফটোভোল্টাইক কোষ। নেক্সট প্রশ্ন হলো, লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার, ওয়াট, অশ্ব ক্ষমতা না কিলোওয়াট ঘন্টা? লেন্সের ক্ষমতার একক হলো ডায়াপ্টার। এবার দেখে নাও বিভিন্ন যে রাশি আছে তাদের এককগুলো কি কি। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার। ভরের এসআই একক কিলোগ্রাম। দ্রুতির মিটার পার সেকেন্ড। সময়ের একক হলো সেকেন্ড। কার্যের পরম একক জুল। ক্ষমতার একক ওয়াট। রোধের একক ওহম। কম্পাঙ্কের একক হার্জ। তড়িৎ বিভবের একক ভোল্ট। রোধাঙ্কের একক ওহম সেমি। জলের গভীরতার একক হলো ফ্যাদম। শক্তির একক জুল। বলের একক নিউটন। উষ্ণতার একক কি? কেলভিন। দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা। পদার্থের একক মোল। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। চাপের একক পাস্কেল। ধারকত্বের ফ্যারাড। লেন্সের একক ডায়াপ্টার। দীপ্তি প্রবাহ লুমেন। তরলের পরিমাণ গ্যালন। শব্দের তীব্রতার একক হলো বেল এবং ডেসিবেল।
নক্ষত্রদের দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্যের একক কি কি আছে? আলোকবর্ষ ও পার্সেক। এই পার্সেক হলো সবচেয়ে বড় একক, দূরত্ব মাপের সবচেয়ে বড় একক হলো পার্সেক। তরঙ্গ দৈর্ঘ্যের একক পরিমাপ করা একক হলো অ্যাংস্ট্রম। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অপরিবাহী পদার্থ? প্লাস্টিক, তামা, ধাতু সমূহ না জার্মেনিয়াম? এদের মধ্যে থেকে অপরিবাহী পদার্থ হলো প্লাস্টিক। পরিবাহীর নাম দেখে নাও, কোনগুলো পরিবাহীর উদাহরণ? পারদ, অ্যালুমিনিয়াম, রূপো, তামা, গ্যাস কার্বন, কাঠ কয়লা, এগুলো হলো পরিবাহীর উদাহরণ। এগুলো খুব সহজে এদের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, তাই এগুলো পরিবাহী। আর অন্তরক বা অপরিবাহীর নাম কি কি? কাঠ, কাঁচ, সেরামিক, অভ্র, প্লাস্টিক, এগুলো হচ্ছে অপরিবাহী বা অন্তরক। এগুলো কি কাজে ব্যবহৃত হয়? খুব সহজে এদের তড়িৎ প্রবাহিত হয় না, এবং এগুলো ব্যবহৃত হয়, দেখো মেন সুইচ বক্সে সেরামিক ব্যবহৃত হয়, ইলেকট্রিক প্লাগে সকেট সুইচ তৈরিতে প্লাস্টিক ব্যবহার করা হয়। আর অর্ধপরিবাহীর নাম কি? অর্ধপরিবাহীর নাম হলো জার্মেনিয়াম ও সিলিকন। নেক্সট প্রশ্ন, রক্তনালীর ব্লক শনাক্ত করার জন্য কোন পরীক্ষা ব্যবহৃত হয়? এই বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষাগুলোর নাম। বিভিন্ন কোন রোগ পরীক্ষা করতে, কোন রোগ শনাক্ত করতে কোন পরীক্ষাটি করা হয়, সেগুলো পরীক্ষাতে অবশ্যই তোমাদের করে যেতে হবে। আমাদের 50টি প্রশ্ন আছে ফুড এসে, তোমাদের ভালো করে প্রিপারেশনটা নিতে হবে, যাতে তোমরা 50-এর মধ্যে অন্তত 45টা করে আসতে পারো। এনজিওগ্রাফি, এমআরআই, ইসিজি না আল্ট্রাসোনোগ্রাফি? রক্তনালীর ব্লক শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় এনজিওগ্রাফি, পরীক্ষা করা হয় এনজিওগ্রাফি। হৃদযন্ত্রের ত্রুটি শনাক্তকরণের পদ্ধতির নাম কি? ইকোকার্ডিওগ্রাফি। বুকে ব্যথার কারণ নির্ণয় পরীক্ষাটি হলো ইসিজি। মস্তিষ্কের ত্রুটি শনাক্তকরণের পদ্ধতি ইইজি। ফুসফুসের ক্যান্সার নির্ণয়ে করা হয় সিটি স্ক্যান। রক্তনালীর ব্লক শনাক্তকরণে এনজিওগ্রাফি। অভ্যন্তরীণ রেডিওথেরাপি হলো ব্র্যাকিথেরাপি। শরীরের মধ্যে থাকা বিভিন্ন অণুর প্রকৃতি জানার উপায় হলো এমআরআই। কিডনির পাথর শনাক্ত করতে পরীক্ষাটি করা হয়, সেটি হলো এক্স রে। পরের প্রশ্ন, বল বেয়ারিং কিসের তৈরি? লোহা, পিতল, ইস্পাত না অ্যালুমিনিয়াম? বল বেয়ারিং হলো ইস্পাতের তৈরি। এই ইস্পাত লোহা ও কার্বনের দুরকম ধাতু মিশ্রণ হয়ে এই ইস্পাতটি গঠিত হয়। তাহলে দেখে নাও সংকর ধাতু, বিভিন্ন যে সংকর ধাতু আছে সেগুলো কোন কাজে আমরা ব্যবহার করে থাকি? বৈদ্যুতিক তারকে ঝালাই করতে লাগে সীসা ও টিন, অর্থাৎ যেটা রাংঝাল বলা হয়। গাড়ির ব্যাটারিতে ব্যবহার হয় সীসা। মুদ্রা তৈরিতে লাগে নিকেল। থার্মোমিটার তৈরিতে লাগে পারদ। আতশবাজিতে ব্যবহার করা হয় সালফার, ফসফরাস। এরোপ্লেন নির্মাণে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। দাঁতের ফাঁক বন্ধ করতে লাগে সোনা ও পারদ। টেলিস্কোপ ও ইমিটেশনের গহনা তৈরিতে লাগে তামা ও জিঙ্ক। বল বিয়ারিং এর লোহা ও কার্বন অর্থাৎ ইস্পাত। সিন্দুক ও রেল লাইন তৈরিতে লাগে লোহা ও ম্যাঙ্গানিজ। ছাপার অক্ষর তৈরিতে লাগে সীসা, অ্যান্টিমনি ও টিন। এই বিভিন্ন যেসব সংকর ধাতুগুলো বললাম, এগুলো আমি পরবর্তীকালে আলাদা করে ভিডিও যখন দেব তখন পুরো ভালো করে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলে যাচ্ছি পরের প্রশ্নে, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? আর্কিমিডিস, গ্যালিলিও, রজার বেকন না নিউটন? পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা হলেন রজার বেকন। এই বিভিন্ন বৈজ্ঞানিকের সম্বন্ধে কিছু প্রশ্ন দেখে নাও। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক কে? আইনস্টাইন। আর পদার্থবিজ্ঞানের জনক কে? নিউটন। ভালো করে মনে রাখবে, আধুনিক পদার্থবিজ্ঞান আর পদার্থবিজ্ঞান দুটোর মধ্যে ডিফারেন্স আছে। পিয়েরে ভার্নিয়ার, তিনি কে ছিলেন? একজন গণিতবিদ ছিলেন। পাখি ওড়া দেখে উড়োজাহাজের মডেল কে তৈরি করেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। গ্যালিলিও কে ছিলেন? গ্যালিলিও ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ। পরের প্রশ্ন, তেল প্রদীপের সলতে বেয়ে ওপরে ওঠে কি কারণে? তেল খুব হালকা হয়, তেলের সান্দ্রতার জন্য, তেলের পৃষ্ঠটানের জন্য, না তেলের অভিস্রবণ ধর্মের জন্য? তেল প্রদীপের সলতে বেয়ে ওপরে ওঠে তেলের পৃষ্ঠটানের জন্য। এক টুকরো চক জলের পাত্রে ডোবালে জলে বুদবুদের সৃষ্টি হয়, এটা কি কারণে হয়? ক্যাপিলারি প্রক্রিয়ার জন্য হয়। তরলের ফোঁটা গোলাকৃতি হয় কেন? পৃষ্ঠতল টানের জন্য। লোহাতে মরচে ধরার কারণ কি? অক্সিজেনের সংযুক্তিকরণের জন্য লোহাতে মরচে ধরে। মেঘ আকাশে ভেসে বেড়ায় বায়ু সান্দ্রতার জন্য। সাবানের দ্বারা জামা কাপড় পরিষ্কার হয়। দ্রবণ পৃষ্ঠটানের জন্য, দ্রবণে পৃষ্ঠটানের জন্য এই
সাবানের দ্বারা জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। পরমাণুগুলির মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি? পরের প্রশ্ন। এবার অপশন গুলো দেখো, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না আলফা কণা। পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা হলো ইলেকট্রন কণা। পরমাণু আবিষ্কার করেন কে? জন ডাল্টন 1911 সালে পরমাণু আবিষ্কার করেছিলেন। পরমাণুর নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। পরমাণুর তিনটি স্থায়ী কণা আছে, সেগুলো কি? প্রোটন কণা, নিউট্রন কণা, ইলেকট্রন কণা। প্রোটন কণা কে আবিষ্কার করেন? রাদারফোর্ড 1911 সালে ক্যানাল রশ্মি দ্বারা এটি আবিষ্কার করেন। নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন চ্যাডউইক 1932 সালে নিউক্লিয়াসকে পার্টিকেল দ্বারা হিট করার মাধ্যমে। ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন? জে জে থমসন 1897 সালে ক্যাথোড রশ্মির পরীক্ষা দ্বারা। আর পরমাণুর এগুলো তো সব স্থায়ী কণা হয়ে গেল। এবার দেখে নাও অস্থায়ী কণা কোনগুলো। পজিট্রন, মেসন, পাইয়ন, মিউন, নিউট্রিনো না নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো। এবার দেখো কয়েকটি পদ্ধতি। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ এইগুলো পরীক্ষাতে আসে। পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন হলে তাকে আইসোটোপ বলে। পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন আর পারমাণবিক সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলা হয়? আইসোবার। আইসোটোন কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াসে নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা আলাদা হলে তাকে বলা হয় আইসোটোন। এই ছিল পরমাণু সম্পর্কিত প্রশ্ন। আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখে নাও। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? একের বেশি, একের কম, একের সমান না একের সমান, একের কম বা একের বেশি, কোনোটাই হতে পারে। এটি হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা হলো একের বেশি। প্রথম শ্রেণীর লিভার সম্পর্কিত দেখে নাও। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কি? একের বেশি, একের কম বা একের সমান, এই তিনটিই হতে পারে। উদাহরণ কি? টুথব্রাশ, কাঁচি, তুলা যন্ত্র, ঢেঁকি, নলকূপের হাতল, বেলচা, কোদাল, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, শাবল, এই সবই হলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা তো একের বেশি এর যান্ত্রিক সুবিধা। এর উদাহরণ হলো নৌকার দাঁড়, ছিপ ফেলার যন্ত্র, এক চাকার হাতগাড়ি, পাঞ্চ করার যন্ত্র, ছিপি খোলার চাবি, এগুলো হলো দ্বিতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার কি কি আছে? একের কমে যান্ত্রিক সুবিধা, মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, সাইকেলের পাদানি, পাউরুটি কাটার ছুরি, ক্রেন, এগুলো হলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তাহলে শেষ করছি আজকের ভিডিওটা। যদি তোমাদের মনে হয় এই ভিডিও এরকম ভাবে দিলে তোমাদের সামনের পরীক্ষাগুলো ক্র্যাক করতে সুবিধা হবে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ করার আগে বলে রাখি, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।